আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমার ক্লাসের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের সবাইকে আমার ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমার ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি রেহানা বেগম, সহকারী শিক্ষক, বরিশাল জেলা স্কুল, এবং আমি এসেছি তোমাদের জন্য বাংলাদেশি বিশ্ব পরিচয় বিষয়টি নিয়ে। এটার একাদশ অধ্যায়ের আগের কিছু অংশ আমার পড়ানো হয়েছিল এবং আজ সেটার পরবর্তী অংশ নিয়ে এসেছি। তো একাদশ অধ্যায়ের কথা কি তোমাদের মনে আছে? একাদশ অধ্যায়টা কি? একাদশ অধ্যায়ের মূল বিষয়টা হচ্ছে কি বাংলাদেশের মানে জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা। তো এই বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থার অংশে আমরা বলেছিলাম যে অর্থনৈতিক ব্যবস্থা 4 ধরনের সারা বিশ্বে কার্যকর রয়েছে। তো এই 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে একটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, সমাজতান্ত্রিক, আরেকটা হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা এবং ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা। তার মধ্যে আজকে সেটা আমরা পড়াবো হচ্ছে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, যার আরেকটা নাম বলা যায় পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা। তো আসলে এই অর্থনৈতিক ব্যবস্থার মাধ্যমে আওতায় কিভাবে উৎপাদন করা হয় এবং ভোগ বন্টন কার্যক্রম করা হয় সে বিষয়ে আমরা আসলে আজ জানব। ঠিক আছে, তো আমাদের দেখি আজকের পাঠ কি। আজকের পাঠ হচ্ছে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। এই পাঠ শেষে আমরা কি কি শিখতে পারবো? আমরা এই পাঠ শেষে শিক্ষণফল অর্জন করব, সেটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা কি সেটা বলতে পারবো এবং ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো। অর্থাৎ কি কি বৈশিষ্ট্য থাকলে সেটাকে আমরা ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বলবো সেটাও বলবো। প্রথমেই তোমাদের জন্য যে তোমরা কি বুঝতে পারছো ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা কি? কারণ তোমাদেরকে আমি এর আগের ক্লাসে কিন্তু বলেছিলাম যে অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে। সেটা বলেছিলাম যে যে ব্যবস্থা বা কাঠামোর আওতায় উৎপাদনের উপাদানসমূহের মালিকানা নির্ধারিত হয়, উৎপাদনের প্রক্রিয়া, উৎপাদিত সম্পদের বন্টন ও ভোগ সম্পাদিত হয়, তাকে বলা হয় অর্থনৈতিক ব্যবস্থা। এটা বলেছিলাম, মনে আছে তোমাদের? তাহলে সেটার আওতায় দেখো ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে? যে কাঠামোর আওতায়, যে ব্যবস্থা বা কাঠামোর আওতায় উৎপাদনের উপাদানসমূহের মালিকানা নির্ধারিত হয়, অর্থাৎ উৎপাদনের উপাদানসমূহের মালিক কারা এবং উৎপাদন কেমন হবে, বন্টন কিরূপ হবে, ভোগ প্রক্রিয়া কেমন হবে, এইটা যে প্রক্রিয়া বা যে কাঠামোর আওতা হয় সেটার নামই হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা। তাহলে তোমরা দের জন্য একটি কাজ হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে। তোমরা কি বলতে পারো ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে? বিশ্বের অনেক দেশেই ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা চালু রয়েছে। তো আমরা একটু দেখি। দেখো, যে অর্থনৈতিক ব্যবস্থায় ওই যে বললাম উৎপাদন বন্টন ও ভোগের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা ভোগ করে, উৎপাদন বন্টন ও ভোগের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা ভোগ করে, বাজার সরকারি হস্তক্ষেপ মুক্ত, সরকারের কোনো বাজারের উপর নিয়ন্ত্রণ থাকে না, তাকে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বলে। ঠিক আছে, এই ক্ষেত্রে তোমার ব্যক্তিগত সম্পত্তির ব্যবহার ও ব্যক্তির পছন্দের সীমারেখা টানার জন্য সরকার আইন কাঠামো দিয়ে থাকে। একদমই যে ছেড়ে দিল, কোনোই হস্তক্ষেপ নাই, সে বিষয়টা তা না। যে ব্যক্তিগত সম্পত্তির ব্যবহার কিভাবে করবে, তারপরে ব্যক্তির পছন্দ, এমন কিছু পছন্দ করবে, এমন কিছু স্বাধীনতা তাকে, যেটা আমাদের সমাজের উপর, সামাজিক রীতিনীতির উপর প্রভাব বিস্তার করতে পারে। সে কারণে সরকার কিছু আইন কাঠামো দিয়ে সেটাকে সীমারেখা টেনে দেয় যে এই পর্যন্ত স্বাধীনতা তোমরা
ভোগ করতে পারবে। তো আমরা বললাম যে যে অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদন বন্টন ও ভোগের ক্ষেত্রে এবং ভোগের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা অর্জন করে এবং সরকারের হস্তক্ষেপ মুক্ত থাকে বাজারটা। কি থাকে সরকারের হস্তক্ষেপ মুক্ত? বাজার। ঠিক আছে? তো অর্থনীতির বাজার, তো তাকে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বলে। তো এই ক্ষেত্রে ব্যক্তিগত সম্পত্তির ব্যবহার এবং পছন্দের সীমারেখা টানার জন্য সরকার আইন কাঠামো দিয়ে থাকে। ঠিক আছে? ওকে, এবার আমরা আসি, এই যে একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ, ছবিটায় দেখতে পাচ্ছ কি যে একজন লোক কিছু হাতে নিয়ে, বৈদ্যুতিক বাল্ব এটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। উনি কে? উনি হচ্ছেন এন্টারপ্রেনিউর, অর্থাৎ উদ্যোক্তা, এবং তার রয়েছে কি ক্যাপিটাল, মানে মূলধন। তাহলে এই ক্যাপিটাল এবং মূলধন যার, তিনি এই কারখানার এই যে কারখানা এবং শ্রমিক নিয়োগ দিয়ে থাকেন। এই কারখানা এবং শ্রমিক, মিনস অফ প্রোডাকশন, উৎপাদনের উপায় কি করবেন সেটা তিনি নির্ধারণ করেন এবং শ্রমিকও তিনি নির্ধারণ করেন। এর ফলে প্রফিট হয় কার জন্য? যিনি মূলধনের মালিক বা যিনি উদ্যোক্তা, সেখান থেকে এই মূলধনের মালিকের কাছে এটা চলে যায়। এই হচ্ছে তোমার ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার একটা কাঠামো। ওকে, তো এখন আমাদের তাহলে আমরা কি পড়ব? ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য। আসো দেখি কি কি বৈশিষ্ট্য আছে সেটা একটু আমরা আগে জেনে নিই, তারপর সেটা ব্যাখ্যা করব। বৈশিষ্ট্যের মধ্যে প্রথমটা হচ্ছে উৎপাদনের উপাদান সমূহের মালিকানা, মানে মালিকানা কেমন থাকবে, কিরূপ হবে, কারা থাকবে, এটা একটা বৈশিষ্ট্যের মধ্যে থাকবে। 2 নাম্বার হচ্ছে উদ্যোগ গ্রহণের স্বাধীনতা থাকবে। কাদের? যিনি উদ্যোক্তা থাকবেন, যে কারো উদ্যোগ গ্রহণের স্বাধীনতা আছে। বাজারে অবাধ প্রতিযোগিতা আছে, অবাধ প্রতিযোগিতা রয়েছে। তারপরে ভোক্তার কিন্তু ভোগের স্বাধীনতা আছে, তবে ওই যে আমি বললাম আইন কাঠামো দিয়ে সীমারেখা টেনে দেওয়া হয়। আরেকটা হচ্ছে মূল উদ্দেশ্য হচ্ছে ধনতন্ত্রের, সেটা হচ্ছে সর্বাধিক মুনাফা অর্জন। আর এখানে আরেকটা কাজ আছে, ঘটনা ঘটে, সেটা হলো শ্রমিক শোষণের সুযোগ এখানে থাকে। ওকে, এখন আমরা প্রথমটাই দেখি, উৎপাদনের উপকরণ সমূহের মালিকানা। এটা দিয়ে আমরা কি বুঝি, এটা একটু ব্যাখ্যাটা আমাদের জানা দরকার, তাই না? তো এই দেখো একটা ছবি, এটাকে কি বলি আমরা? এটা একটা তোমার চা বাগান। এখানে কি আছে? এটাকে আমরা যদি ধরি, এই দেখো চা বাগানে শ্রমিক কাজ করছে, এখানে চা উৎপাদিত হচ্ছে মেশিন, এখানে উদ্যোক্তা। তো ওইটাকে আমরা এরপরে দেখো প্ল্যানিং, স্ট্র্যাটেজি, ম্যানেজমেন্ট, টিমওয়ার্ক, সাকসেস, এটা হবে। এখন এটাকে ধরি ভূমি, উৎপাদনের উপকরণ কয়টা? ভূমি, এটা কি? শ্রম। এই যন্ত্রপাতিকে কি বলি আমরা? এটা আমি আগেই শিখেছি, মূলধন। আর হচ্ছে উদ্যোক্তা। তো ভূমি, শ্রম, মূলধন, উদ্যোক্তা, তিনি। তাহলে ভূমির মালিক কে হবে? ভূমি, শ্রম, এই অর্থনৈতিক ব্যবস্থায় এই 4টা উপকরণের মালিকই হয় ব্যক্তি। ঠিক আছে? তাহলে উৎপাদনের উপকরণ সমূহের মালিকানার ক্ষেত্রে কে হবে মালিক? উৎপাদনের উপকরণ সমূহের হলো মালিক হচ্ছে ব্যক্তি মালিকানা দেবে, অর্থাৎ ব্যক্তি তার সম্পদ বা আয়ের সাহায্যে ভূমির মালিকানা অর্জন করতে পারে, শ্রমিককে নিয়োগ দিতে পারে। আর কি পারে? মূলধন বা পুঁজি, তোমার মানে মূলধন গঠন করতে পারে, কারণ তার আয়ের সাহায্যে যখন ভূমি কিনতে পারে তাহলে সঞ্চয় করতে পারে সে, তাহলে সঞ্চয় করলো, তাহলে ভূমি, শ্রম, মূলধন গঠন করলো, এবং সেটাকে সে কি করতে পারে? একত্রিত করে তোমার
সংগঠন করতে পারে, মানে উৎপাদন প্রক্রিয়া চলে যেতে পারে। তাহলে ব্যক্তি তার নিজস্ব সম্পদ স্বাধীনভাবে তোমার সম্পদ থেকে ভূমি ক্রয় করতে পারে, শ্রমিক নিয়োগ দিতে পারে মূলধন দিয়ে, এবং সে উৎপাদনও করতে পারে। উৎপাদনের পরে সে সেটাকে কি করতে পারে, ভোগও করতে পারে, আবার হস্তান্তর করতে পারে। এই সকল বিষয়ের সিদ্ধান্ত ব্যক্তি নিজেই নিয়ে থাকে। এই হচ্ছে উৎপাদনের উপকরণের বৈশিষ্ট্যটা। মানে উপকরণের প্রত্যেকটা উপকরণের মালিকই হচ্ছে কে, ব্যক্তি। ব্যক্তি সিদ্ধান্ত নিয়ে থাকবে উৎপাদনের পর যা উৎপাদিত হবে সেটা সে ভোগ করবে কিনা, সে মালিকানা চেঞ্জ করবে কিনা, এটা তার উপরই ডিপেন্ড করে। পরবর্তীটা হচ্ছে উদ্যোগ গ্রহণের স্বাধীনতা। যেহেতু তোমার মূলধনের মালিক ব্যক্তি থাকে, এই অবস্থায় ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় ব্যক্তি এককভাবে বা গোষ্ঠীবদ্ধভাবে কোনো দ্রব্য বা সেবা উৎপাদন করতে পারে। যেটা আমি আগের ছবিতেই তোমাদেরকে দেখিয়েছি যে তোমার ভূমি, শ্রম, মূলধন তিনটারই মালিক যখন ব্যক্তি হয়, তাহলে ব্যক্তি বা গোষ্ঠী মিলে কোনো দ্রব্য বা সেবা উৎপাদনের জন্য উদ্যোগ গ্রহণ করতে পারে এবং সেজন্য প্রয়োজনীয় বিনিয়োগও করতে পারে। আমি কিন্তু আগের ক্লাসে তোমাকে বলেছিলাম তোমাদেরকে যে বিনিয়োগটা কি, যেটা মূলধন আছে একটা কারখানায়, তার অতিরিক্ত যে মূলধন দিয়ে নতুন উৎপাদনের জন্য অর্থ বিনিয়োগ, অর্থ খাটানো হয়, সেটা কি বলা হয়, হচ্ছে বিনিয়োগ। তাহলে প্রয়োজনীয় বিনিয়োগও সে করতে পারে। এক্ষেত্রে রাষ্ট্রের কোনো বাধা নিষেধ নেই, ঠিক আছে। তবে ওই যে বললাম সীমারেখা টানা হয়, তাহলে এককভাবে বা গোষ্ঠীবদ্ধভাবে এটা উৎপাদন করতে পারে। তাহলে দেখি আমরা ধনতান্ত্রিক অর্থনীতিটা কেমন। এটাকে আরেকটা নাম কি, মুক্তবাজার অর্থনীতি। ধনতান্ত্রিক অর্থনীতির আরেকটাকে বলা হয় হচ্ছে মুক্তবাজার অর্থনীতি। আচ্ছা, ধনতান্ত্রিক অর্থনীতিতে, অর্থনৈতিক ব্যবস্থায় দ্রব্যের উৎপাদন, বন্টন, ভোগ, দ্রব্যের চাহিদা ও যোগানের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া দ্বারা পরিচালিত হয়। তাহলে উৎপাদন, বন্টন, ভোগ এটা কি পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া দ্বারা তোমার হয়ে থাকে, পরিচালিত হয়ে থাকে। এটার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তি মালিকানা, উৎপাদনের স্বাধীনতা। আরেকটা হচ্ছে তোমার ভোগের ক্ষেত্রেও তার নিজেই সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, আর সরকারের হস্তক্ষেপ মুক্ত থাকে, অর্থাৎ সরকারের হস্তক্ষেপ নাই বললেই চলে। এই হচ্ছে উদ্যোগ গ্রহণের সাথে, যেহেতু এটা মুক্ত বাজার অর্থনীতি, তারপরে হচ্ছে ধনতান্ত্রিক অর্থনীতিকে আমরা আরেকটা নাম হচ্ছে মুক্তবাজার অর্থনীতি, কারণ এই অর্থনীতিতে যে কোনো সময় যে কোনো ওপেন মার্কেট যেটাকে বলা হয়, সবাই ক্রয় করতে পারে, বিক্রয় করতে পারে, যে কোনো দেশের সাথে রাষ্ট্র চুক্তিও করতে পারে। এখন দেখো এই ছবিগুলিতে, দেখো ছবিতে দেখা যাচ্ছে যে তোমার এখানে আম, হ্যাঁ এটা হচ্ছে আম, এখানে হচ্ছে অনেক পেঁয়াজ। এই যে এখন দেখো পেঁয়াজের মার্কেট দাম বেড়ে গেছে। তারপরে হচ্ছে এটা কি, আমের বাজার, অনেক ক্রেতা বিক্রেতা আছে। যখনই ক্রেতা বিক্রেতা বেশি থাকবে তখনই কিন্তু সেখানে কি হবে, প্রতিযোগিতাটা বেশি হবে। প্রতিযোগিতা কিসের উপর ডিপেন্ড করে, চাহিদা এবং যোগানের উপরে, ঠিক আছে। তাহলে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তোমার অবাধ প্রতিযোগিতা থাকবে। যে কোনো ব্যক্তি যে কোনো দ্রব্য বা সেবা উৎপাদনে উদ্যোগ নিতে পারে, তাই বাজারে একই দ্রব্যের উৎপাদক থাকে অনেক, ফলে তাদের মধ্যে অবাধ প্রতিযোগিতা থাকে। বিক্রেতা ও দ্রব্য ক্রেতাদের প্রতিযোগিতার মাধ্যমে দ্রব্যের দাম নির্ধারিত হয়। ক্রেতা বিক্রেতাদের প্রতিযোগিতার মাধ্যমে দ্রব্যের, যখনই তোমার ক্রেতা বেশি থাকবে, বিক্রেতা বেশি থাকবে, তখন অবাধ প্রতিযোগিতা হবে। তা না, সবাই তো সর্বোচ্চ মুনাফা অর্জন করতে চায়, তাই না? তাহলে এটাকে আমরা কি বলতে পারি, দেখো একই দ্রব্যের বহু সংখ্যক উৎপাদক ও বিক্রেতা থাকেন, তাদের মধ্যে অবাধ প্রতিযোগিতা হয়। বিক্রেতা ও ক্রেতাদের বিক্রেতা ও দ্রব্য ক্রেতাদের মধ্যে দর কষাকষির মাধ্যমে দ্রব্যের দাম নির্ধারিত হয়। যখনই এভাবে দাম নির্ধারিত, তখনই সেটাকে আমরা বলি অবাধ প্রতিযোগিতা হচ্ছে। আচ্ছা, এখন দেখো ভোক্তার স্বাধীনতা। এই যে দেখো একজন মানুষ কি থাকে,
তার সাধ্য অনুযায়ী থাকার ব্যবস্থা করে, দেখো খড়ের ঘরে থাকছে। আবার দেখো এখানে বিশাল আলিশান বাড়ি, তারপরে দেখো কেউ গাড়িতে চড়ে, কেউ আবার রিক্সা চড়ে। তাহলে মানুষ তার যদি সামর্থ্য থাকে তাহলে সে অনেক কোটি টাকা দামের গাড়িতেও চড়তে পারে এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায়। ঠিক আছে। আর বিশাল আলিশান কোটি কোটি টাকা খরচ করে বাড়িও বানাতে পারে, আবার কেউ 1000 টাকা খরচ করে বাড়ি বানায়, থাকার জায়গা করে। তো এই হচ্ছে তোমার ভোক্তার স্বাধীনতা। তাহলে আমরা মানুষ তার অভাব পূরণের জন্য কোনো দ্রব্যের উপযোগিতা ব্যবহার করার প্রক্রিয়াকে আমরা কি বলি? ভোগ। আর মানুষ মানে যেমন খেয়ে দিয়ে খিদা মেটায়, সেটাকে আমরা খেয়ে ফেলে একবার কোনো দ্রব্য একবার ব্যবহারের ফলে তোমার কি হবে? উপযোগের নিঃশেষ সাধন হবে। কোনো দ্রব্য বারবার ব্যবহার করে উপযোগের নিঃশেষ সাধন হবে। তোমার কোন দ্রব্য কি পরিমাণে ক্রয় করবে, ভোগ করবে, সেটা ভোক্তা নিজেই পছন্দ করবে। তবে তার পছন্দ আয় ও দ্রব্যের বাজার মূল্যের দ্বারা এবং সিদ্ধান্ত দ্বারা প্রভাবিত হয়। এই যে দেখো, ভোক্তা কোন দ্রব্য কি পরিমাণে প্রয়োগ করবে এবং ভোগ করবে সেটা সিদ্ধান্ত সে নিজেই গ্রহণ করবে। তার পছন্দ আয় ও দ্রব্যের বাজার মূল্য দ্বারা এই সিদ্ধান্ত প্রভাবিত হয়। এখন এই দুটো ছবি দেখো, একটা হচ্ছে কি, একটা হচ্ছে মুরগির খামার, আরেকটা হচ্ছে কি দেখো সুতম তোমার কাগজের কল। এই দুটো আমরা দেখতে পাচ্ছি মেশিন। এখন মুরগির খামারি কি করেন? তিনি মনে করেন যে সবচেয়ে কোন খাবারটা দিলে বা কি ব্যবহার করলে তার মুনাফা বেশি আসবে সেটা সে চিন্তা করে। আবার কারখানার মালিকও চিন্তা করেন কোনটা কম দিলে তার মুনাফা অর্জন করতে হবে। অর্থাৎ সর্বাধিক মুনাফা অর্জন করাই হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য। এখন এই ক্ষেত্রে খেয়াল করে দেখো যে ধরো মুরগির খামারি মুরগির বাচ্চা কিনবে, সেই ক্ষেত্রে তো তোমার কম টাকায় কিনতে পারবে না, কারণ বাজারে যা দাম আছে সেটা দিয়ে তাকে কিনতে হবে। আবার খাবার ফিড কিনবে, ফিড বা খাদ্য কিনবে, সেখানে বাজারে নির্ধারিত দামই তাকে কিনতে হচ্ছে, এখানে কম দিতে পারছে না, অথচ তাকে সর্বাধিক মুনাফা অর্জন করতে হবে। সেক্ষেত্রে তার কোন জায়গাটা দিয়ে কমাবে? শ্রমিকের মজুরি দিয়ে কমাবে। কারণ কি, তোমার উৎপাদনের উপকরণ 4টা, তার যে লাভ হবে সেটা সব 4 জনের মধ্যে ভাগ হবে, অথচ নিজে নিতে যাবে সর্বাধিক। তখন নিজে সর্বাধিক নিতে গেলে তোমার ভূমির মালিককেও সব দিতে, যা আছে সেটা দিতে হবে, মূলধনের যেটা সুদ হবে সেটাও দিতে হবে। তাহলে শ্রমিকের যখন শ্রমিক শোষণের সুযোগটা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় এই জন্যই বেশি থাকে। ঠিক আছে। এই দেখো, এখানে সর্বাধিক মুনাফা অর্জনের লক্ষ্যে উৎপাদন কাজ পরিচালিত হয়। এ কারণে এই ধরনের অর্থনৈতিক ব্যবস্থায় যে দ্রব্য বা সেবা উৎপাদনের মূলধনে বেশি মুনাফা বেশি হবে, যে দ্রব্য বা সেবা উৎপাদন করে মুনাফা বেশি হবে, উদ্যোক্তা সেটাই উৎপাদন করবে এবং সেটিতেই সে বিনিয়োগ করবে। এই ক্ষেত্রে কি প্রশ্নটির উত্তর পাওয়া যাবে? তোমাদের মনে আছে যে অর্থনৈতিক ব্যবস্থার একটা কথা বলা হয়েছে, কি উৎপাদন করবে, কিভাবে উৎপাদন করবে এবং কাদের জন্য উৎপাদন করবে, এই 3টা প্রশ্ন। এবং যে প্রযুক্তি ব্যবহার করলে উৎপাদন লাভজনক হবে সেই প্রযুক্তি সে ব্যবহার করবে। তাহলে কিভাবে উৎপাদন করবে প্রশ্নটির উত্তর পাওয়া গেল। অন্যদিকে ভোক্তাদের সামর্থ্যের উপর নির্ভর করে সামাজিক উৎপাদন তাদের মধ্যে বণ্টিত হয়। অর্থাৎ ভোক্তারা কোনটা বেশি চায়। এই যে দেখো, মুরগির খামারিরা খাবারটা দিয়ে কিভাবে তাড়াতাড়ি করে মুরগিটাকে বড় করে ফেলবে এবং বিক্রি করবে, লাভ হবে এটা, এবং বেশিরভাগ মানুষ এটার দিকে ঝুঁকে আছে কারণ কম দামে মাংস পাচ্ছে, সেজন্য সে কারণে দেখো তাদেরকেই বেছে নেওয়া হয়েছে। তাহলে সামাজিক মানে উৎপাদন তাদের মধ্যে বন্টনে করলে বেশি উৎপাদন হবে, সে বেশি লাভ হবে, সেটাই তারা তোমার উৎপাদক সবসময় চেয়ে থাকে। এখন দেখো, এবার আমি যে বারবার বললাম শ্রমিক শোষণের সুযোগটা বেশি। এই যে দেখো ইট ভাঙছে,
উদ্যোক্তা দ্রব্যের উৎপাদন ব্যয় কম রাখতে বিক্রয় মূল্য বেশি রাখতে চেষ্টা করে। দুটা জিনিস কাজ করে, একটা হয় উৎপাদন ব্যয় কম রাখতে চাইবে, না হলে কি করবে, সে বিক্রয় মূল্য বেশি রাখতে চেষ্টা করবে। উৎপাদন ব্যয় কম রাখার জন্য শ্রমিকের মজুরি, ন্যায্য যে মজুরি তার চেয়ে কম দেয়া হয়। কারণ উৎপাদন ব্যয় কোনটা, ভূমি, শ্রম, মূলধনে তিনটা জায়গায় উৎপাদন ব্যয় হয়। তা ভূমিরে তো কম দিতে পারবে না, কারণ ওটা নির্ধারিত। তোমার মূলধনের সুদও কম দিতে পারবে না, কারণ ওটা নির্ধারিত। তাহলে উৎপাদন ব্যয় কম করতে হলে শ্রমিককে কম দিতে হবে। ফলে শ্রমিকের যে তোমার কম মজুরির কারণে যে উদ্বৃত্ত অংশ থাকবে, কম মজুরি দিলে যে ন্যায্য মজুরি থেকে কম দেওয়ার কারণে যেটুক বাকি থাকলো সেটুক কার কাছে যাবে, সেটুক যাবে উদ্যোক্তার কাছে। এভাবেই শ্রমিকরা শোষিত হয়। সবসময় মনে রাখবা, উৎপাদনের উপকরণ 4টা, একজন হচ্ছেন উৎপাদক, আর বাকি হলো তিনটাকে সমন্বয় করে থাকেন কে? তিনটাকে সমন্বয় করে থাকেন উদ্যোক্তা। তাহলে ভূমির খাজনা কম দিয়ে পারবে না, আর মূলধনের সুদও কম দিতে পারবে না। তাহলে অথচ তার মূল উদ্দেশ্য হচ্ছে সর্বাধিক মুনাফা অর্জন। সেই ক্ষেত্রে সে কোনটা করবে? শ্রমিককে মজুরি কম দিয়ে থাকে। ধনতন্ত্রে আয় বন্টন পরিস্থিতিটা কেমন? আচ্ছা, শ্রমিক শোষণ হয়। ধনতন্ত্রে শ্রমিক শোষণ হয়, ঠিক আছে। আবার কি হয়, শ্রমিকদের প্রাপ্য যে মজুরি তোমার সেটা দেয়া হয় না। শ্রমিকদের প্রাপ্য মজুরি দেয়া হয় না, মজুরির একটা বড় অংশ পুঁজিপতির কাছে সুদ ও মুনাফা হিসাবে সঞ্চিত হয়ে যায়। এই হচ্ছে তোমার 1 নাম্বারটা। 2 নাম্বার হচ্ছে শ্রমিকদের মজুরি নিম্ন হার এবং উদ্যোক্তাদের মুনাফার উচ্চ হার। এই হচ্ছে ধনতন্ত্রের অবস্থা। আর সুদ ও খাজনা উচ্চ হারে পরিশোধ করতে হয়, ফলে তারা লাভ করার জন্য ওই যে তোমার শ্রমিকদেরকে ঠকায়। আয় বৈষম্য বিদ্যমান এখানে, কারণ কি সমান ভাগে কিন্তু 4টা উপকরণে ভাগ হয় না, ফলে বৈষম্য বিদ্যমানই থাকবে। শ্রমিক শ্রেণীর জীবনযাত্রার মান এই কারণে নিম্ন হয়ে যায়। তাহলে তোমাদের তো আমরা সবকটা বৈশিষ্ট্য বলে ফেললাম, মনে আছে তোমাদের সবকটা বৈশিষ্ট্য কি? প্রথম হচ্ছে উৎপাদনের উপকরণের মালিকানা, 2 নাম্বার হচ্ছে উদ্যোগ গ্রহণের স্বাধীনতা, ভোক্তার স্বাধীনতা, অবাধ প্রতিযোগিতা, সর্বাধিক মুনাফা অর্জন এবং শ্রমিক শোষণ, ঠিক আছে। এখন দেখো মূল্যায়ন। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বলতে কি বোঝায় বলতে পারবে তোমরা? তারপরে কি বিনিয়োগ, এটাও বলেছি। ভোগ কাকে বলে? ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় শ্রমিক কিভাবে শোষিত হয়? ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা মূল্য কি? এই 5টা প্রশ্ন তোমরা ভালোভাবে লিখে রাখবে। আমাদের বাড়ির কাজ হচ্ছে আমাদের দেশের অর্থনৈতিক ব্যবস্থায় ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার কোনো বৈশিষ্ট্য আছে কিনা সেটা তোমরা খুঁজে বের করবে। দেশের চুক্তি সহ 10টা বাক্যের মধ্যে লিখবে, লিখে তোমার শ্রেণী শিক্ষকের কাছে জমা দেবে, ঠিক আছে। আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।